গণহত্যা করার সময় শেখ হাসিনার যে একটা চেহারা বাংলাদেশের মানুষ দেখেছে, ঠিক একই রকম বা তার চেয়ে দানবীয় চেহারা নিয়ে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের সামনে উপস্থিত হলো। সরকারের নীরবতা কিভাবে ব্যাখ্যা করবেন? অন্য সব প্রেক্ষাপট বাদ দিয়ে যদি শুধুমাত্র নীরবতাটাকে আলোচনার প্রেক্ষাপট করে, তাহলে অবশ্যই একটা সরকার তো নীরব থাকতে পারে না। সরকারের তো কোনো না কোনোভাবে সক্রিয় থাকতে হবে। তো সেই কারণে এই ধরনের আলোচনার একটা প্রেক্ষাপট থাকে, যে কোন প্রেক্ষাপটে সরকার নীরব বা কোন প্রেক্ষাপটে এই ঘটনাগুলো ঘটলো। আমরা অধিকাংশ জায়গার আলোচনাগুলোতে যেটা হচ্ছে, দুই রকমের আলোচনা। এক রকমের আলোচনা যে খুব ভালো হয়েছে, আর এক রকমের আলোচনা যেটা যে এটা খুব খারাপ কাজ হয়েছে, দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে, ডক্টর ইউনূসের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জায়গাতে এর যে একটা প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপটটা আলোচনা আনা হচ্ছে না। সেই প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপটটা হচ্ছে একটা গণ অভ্যুত্থান। একটা গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের যে গণ অভ্যুত্থানটা সংগঠিত হয়েছে, এটা তো ভয়াবহ রকমের রক্তাক্ত গণ অভ্যুত্থান। এটা শ্রীলঙ্কার মতো না যে শুধুমাত্র বাড়িঘর দখল হয়েছে, গোসল করা হয়েছে, বিছানায় শোয়া হয়েছে, ওই পর্যন্ত না। এটা রক্তাক্ত গণ অভ্যুত্থান। সেই রক্তাক্ত গণ অভ্যুত্থানে যে মানুষটা বাংলাদেশের তরুণদের 1000 থেকে 2000 তরুণ, সঠিক সংখ্যাটা জানি না, তালিকা হচ্ছে, তালিকাটা জানা যাবে, 900 মতো তালিকা হয়েছে, ঠান্ডা মাথায় নির্দয়ভাবে গুলি করে হত্যা করে তার একটা পর্যায়ে সে পালিয়ে গেল। সেই পালিয়ে যাওয়ার ফলে 5 আগস্টের যে বিজয় অভ্যুত্থানকারীরা বিজয়ী হলো, পরাজিত শক্তি শেখ হাসিনা পালিয়ে গেল। সাধারণত একটা অভ্যুত্থানের পরে যে ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়, যে ধরনের ঘটনাগুলো ঘটে, বাংলাদেশে অভ্যুত্থানের পরে 3 দিন সরকারের অস্তিত্ব না থাকার পরেও বাংলাদেশের গণ অভ্যুত্থান যে পরিমাণ রক্তাক্ত ছিল, সেই পরিমাণে প্রায় কোনো ঘটনা ঘটেনি। যা ঘটেছে সেটা অতি অতি সামান্য। আমি বলছি না যে এটা ঘটা দরকার ছিল, আমি বলছি গণ অভ্যুত্থানের চরিত্র নিয়ে। সেই চরিত্র অনুযায়ী কোনো ঘটনা ঘটেনি। এই যে কোনো ঘটনা ঘটলো না, যারা এই গণ অভ্যুত্থানটা সংগঠিত করলো, তারা যেহেতু প্রতিষ্ঠিত একটা রাজনৈতিক শক্তি নয়, যেহেতু এর নেতৃত্বে থাকলো ছাত্র সমাজ, তাদের যেহেতু প্রতিষ্ঠিত কোনো রাজনৈতিক দল নাই, সেই কারণে তারা সারা দেশব্যাপী আওয়ামী লীগ যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, তাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থানে বিজয়ী হবার পরে ওই নৈরাজ্যকর পরিবেশটা তারা তৈরি করেনি। না করার পরিপ্রেক্ষিতে যেটা হয়েছে, তারা যে তৈরি করলো না, না করার ফলে যেটা হলো, যারা প্রথম অবস্থায় পালিয়ে গেল, শেখ হাসিনা সহ তার বোন সহ পালিয়ে গেল, তারা নিজেদেরকে অসম্ভব শক্তিশালী নিজেদেরকে তখনও মনে করতে শুরু করলো, কারণ দেখলো যে দেশে তেমন কোনো ক্ষতি তাদের হয় নাই। তার মধ্যে আবার দেশে যারা পালিয়ে থাকলো, লুকিয়ে থাকলো, তারা ক্রমান্বয়ে একে একে দেশের বাইরে চলে গেল সীমান্ত পার হয়ে। যাদের যাওয়ার কথা ছিল না, কারো যাওয়ার কথা ছিল না, আমি শেষ করছি, যাওয়ার কথা ছিল না, তারা চলে গেল। এই যে চলে গেল, আর তাদেরকে যে ধরা গেল না অথবা তাদের ধরা হলো না, তার পরিপ্রেক্ষিতে প্রমাণ হয়ে গেল যে, বা প্রমাণ করার চেষ্টা করা হলো যে সরকার অত্যন্ত দুর্বল। শিক্ষার্থীরা প্রথম অবস্থায় যে আন্দোলনটা করেছিল, এখন আর তাদের সেই জনসমর্থন নাই। এই রকম একটা জায়গাতে শেখ হাসিনার সামনে আবির্ভূত হয়ে আসলো। শেখ হাসিনার যে দানবীয় চেহারাটা 5 আগস্টের আগে পর্যন্ত ছিল, গণহত্যা করার সময় শেখ হাসিনার যে একটা চেহারা বাংলাদেশের মানুষ দেখেছে, ঠিক একই রকম বা তার চেয়ে দানবীয় চেহারা নিয়ে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের সামনে উপস্থিত হলো। উপস্থিত হয়ে সে এমন একটা পরিবেশ তৈরি করলো যে কালকে সে দেশের বিরুদ্ধে ঢুকবে এবং ঢুকে এসে বাংলাদেশের মানুষকে সে আবার হত্যা করবে, আন্দোলন যারা করেছে তাদেরকে হত্যা করবে, ফাঁসি দিবে, জেলে ঢুকাবে। এইরকম একটা অবস্থা যখন তৈরি হয়েছে, এই প্রেক্ষাপটে 32 নম্বর ভাঙা থেকে শুরু করে এই যে আজকে সারাদিন যে ঘটনা ঘটছে, একটু আগে দেখছিলাম জামালপুরের একজনের, বগুড়ায় আর একজনের, ইত্যাদি ঘটনা ঘটছে। এই ঘটনাগুলো হচ্ছে ওই ঘটনার একটা মানে ওই প্রেক্ষাপটের ঘটনা, এবং ওই রকমের প্রেক্ষাপটের ঘটনায় একটা সরকার ইচ্ছে করলেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকারের জন্ম হয়, ওই শক্তিকে, ওই শিক্ষার্থীদেরকে ইচ্ছে করলেই দমন করে ফেলতে পারে। এর একটা বড় প্রেক্ষাপট।